জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যেন তাকে মুক্ত আকাশে উড়তে দিল, যে সে ভুল পথে না যায়। একজন মেয়ে তার লাইফে দুইটা কষ্ট, দুইটা মানুষের কথা কখনো ভোলে না। এক, তার সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী তার সঙ্গে কিরূপ ব্যবহার করছে। দুই, তার সন্তান লালন পালনের ক্ষেত্রে কারা কারা তাকে সহযোগিতা করেছে এবং কারা তাদের দায়িত্ব এড়িয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। শুক্রবারে ফার্স্টে এখানে আমি খিচুড়ি রান্না করে নেব। এর জন্য এখানে ছোলার ডাল, মসুরের ডাল আর আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাউল। আজকে একটু পোলার চাউলের খিচুড়ি খেতে মন চেয়েছিল। পোলার চাউলের খিচুড়িটা যদি ঝরঝরা করে রান্না করেন খেতে কিন্তু বেশ লাগে। যাই হোক, আজকে পোলার চাউলের খিচুড়ি রান্না করব। এর জন্য যেহেতু রান্নাটা একটু ঝটপট ছিল, তাই আমি প্রেশার কুকারে বসিয়েছি। যেহেতু সকালবেলা এখন আমার এডিটিংয়ের কাজ করতে হয়, প্লাস ভিডিওর কাজ করতে হয়, এর জন্য আমি এই সময়টা একটু ঝটপট নাস্তাটা বানানোর চেষ্টা করেছি। নাস্তাটা বানানো, খিচুড়িটা চুলায় দিয়ে তারপরে সব কাজকর্ম সেরে আমি ভিডিও আপলোড দিয়েছিলাম। কিন্তু একটা মন খারাপের বিষয় হচ্ছে, গতকালকে ভিডিওতে আমি ভয়েস ওভারটা করতে পারিনি। বড় ভিডিওতে অনেক বেশি অস টাইম কমপ্লিট হয়। গতকালকে আমার অনেক বেশি খারাপ লেগেছে আর কি, আমি বড় ভিডিওটা আপলোড দিতে না পারার কারণে। যাই হোক, এখানে মশলাটা সুন্দরভাবে বোনা করে আমি একটুখানি নাড়াচাড়া করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এভাবে প্রেশার কুকারে খিচুড়ি বসালে কিন্তু ঝটপট রান্না করতে পারবেন। আমি মাত্র 10 মিনিটে খিচুড়িটা রান্না করেছি। বিশ্বাস করেন, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার বাবাটা তো অনেক বেশি পছন্দ করেছে। আমি এখানে 1 পট চালের খিচুড়ি রান্না করেছিলাম। আজকের দিনটা সম্পূর্ণটাই থাকবে স্পেশাল একটা ভিডিও, কারণ আজকের দিনের জন্য আমার বাবার সঙ্গে আমি একটা বিষয়ে একটু চ্যালেঞ্জ করেছিলাম। সে চ্যালেঞ্জটা কমপ্লিট করেও অনেক বেশি এগিয়ে গিয়েছে। তাই আমি আমার বাবাকে বলেছিলাম শুক্রবারে বিরিয়ানি রান্না করব, বাট ও সেটা খেতে চায়নি। ও বলছে পোলাওটা আলাদা রান্না করার জন্য, বিরিয়ানিটা আলাদা রান্না করার জন্য। সেই প্রস্তুতিটাও আমি নিয়ে নিচ্ছিলাম। এখানে আমি একটা ডিম ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নেব। খিচুড়ির সঙ্গে কিন্তু ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে অনেক বেশি মজা লাগে। ফার্স্টে ভেবেছিলাম সিদ্ধ করে দিব, সিদ্ধ ডিমে তো অনেক বেশি উপকার, বাট আমার বাবাটা সিদ্ধ ডিম খুব বেশি খেতে চায় না। ভাজি ডিম, পোচ ডিম এটাই তার অনেক বেশি পছন্দ। দেন এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। তারপর আমি এখানে খিচুড়িটা আমার বাবাকে পরিবেশন করে রেডি করলাম। এর মধ্যে আমি এখানে একটা করেছিলাম, শরবত তৈরি করে নিয়েছিলাম। লেবুটা পরে দিয়েছিলাম, বাট এখানে যখন আমি ক্লিপটা নিয়েছি তখন কিন্তু লেবুটা দেওয়া হয়েছিল না। আর এবার শরবতের কালারটা একটুখানি হালকা আসার রেজনটা হচ্ছে, আমি কিন্তু এবার অরেঞ্জ কালারটা এনেছি, মানে অরেঞ্জ জুসটা এনেছি। অন্য বাতমে ম্যাঙ্গো জুসটা আনে, তাই কালারটা অনেক কালারফুল আসে। তারপর জুসটা বানিয়ে ফেলার পরে আমি আমার বাবাকে খাবারটা রেডি করে দিলাম। আজকে আমি ডাইনিং টেবিলের কোলারটা উঠিয়ে ফেলেছি। আসলে ওর বাবা যেদিন এসেছিল জল লাগিয়ে ফেলেছে, অনেক বেশি খারাপ লাগতেছিল। এর জন্য আমি আস্তে আস্তে উঠাচ্ছিলাম আর ক্লিপগুলো রেডি করছিলাম। একটা মানুষকে যে কত বেশি কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে, যে করে একমাত্র সেই জানে। তারপর যে কাঁঠালটা এনেছিলাম, কাঁঠালটা পেকে গিয়েছিল। আমার বাবা একটু শক্ত শক্ত কাঁঠাল খাবে, তাই পেকে গিয়েছিল। এবছর দেখলাম আমার বাবাকে অনেক সুন্দরভাবে কাঁঠাল খেতে। আমি কাঁঠালটা তুলে রেখেছিলাম, বললাম খিচুড়ি খেয়েছো, একটু দেরি করে খাওয়ার জন্য। দেন সারাদিন অল্প অল্প করে আমার বাবাটা অনেকগুলা কাঁঠাল খেয়েছে লাইফে এই ফার্স্ট টাইম। কাঁঠাল আগে খেলে নাকি ওর গলায় বাঁধতো। তারপর আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এভাবে আমার মতো গুছিয়ে সুন্দর করে রান্না করতে কে কে পছন্দ করেন? আমি তো এভাবে একটু গুছিয়ে নিলে মনে হয় আমার রান্নাটা একটু সুন্দর, মানে দ্রুত হয়। আর একজন ব্লগারের যে কত বেশি কষ্ট করতে হয় একটা কুকিং ভিডিও যারা মেক করে, তাদের জন্য অনেক বেশি কষ্ট। একমাত্র তারাই জানে একটা ভিডিওর পেছনে কতটা পরিশ্রম থাকে। যে কাজটা আপনি 10 মিনিটে করতে পারবেন, সেই কাজটা আপনাকে 20 মিনিটে করতে হবে। ডাবল টাইমটা আপনাকে দিতে হয়। এর জন্য আমার ফ্যামিলির 2টা মানুষ আছে, তারাও কিন্তু সাফার করে, তারাও আমাকে সময় দেয় কাজটা করার জন্য। যেমন আমি যখন খাবারের ক্লিপগুলো নিই, খাবারটা সামনে রেখেও তারা আমাকে সময় দেয়। এর জন্য তাদের উপর আমি আন্তরিকভাবে
অনেকটা খুশি, কারণ দুইটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি এতদিন দূর আসতে পারতাম না। ও আচ্ছা, আমার প্রায় 1000 কমেন্ট কমপ্লিট হইতে, অনকে কমপ্লিট হইতে অল্প কিছু কমেন্টের প্রয়োজন আছে। আর আমার চ্যানেলের যে টপ কমেন্টার তাকে আমি একটা গিফট করব, আর সেই গিফটটা জানি আমার ঘরের লোকই পাবে, কারণ সে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে এবং সবচেয়ে বেশি কমেন্ট করেছে। আপনারা মনে করেন যে কমেন্টে কি আছে, লাইকে কি আছে? একটা ভিডিওতে যত বেশি লাইক প্লাস যত বেশি কমেন্ট আসবে তত বেশি আর কি ভিডিওর রিচ বাড়বে, চ্যানেলের রিচ বাড়বে। ইউটিউবের অ্যালগোরিদম মনে করবে যে এই ভিডিওটা লোকে পছন্দ করছে, সাজেস্ট করছে, এর জন্য এই ভিডিওটা বেশি বেশি করে লোকের সামনে পড়বে। অনেকের ধারণা যে সাবস্ক্রাইবারের থেকে ভিউ বেশি কিভাবে আসে। আসলে একটা ভিডিও যখন আপলোড করা হয় তখন ফার্স্টে অ্যালগোরিদম সবার সামনে ভিডিওটা দেয় সাজেস্ট লিস্টে আসার পরে, তারপর যারা সাবস্ক্রাইবার তারাও দেখে, যারা আনসাবস্ক্রাইবার তারাও দেখে। যেমন আমার গড়ে প্রতিদিন 8-10টা করে সাবস্ক্রাইবার বাড়ে। এটা যদি নতুনরা যদি না হইতো তাহলে কিভাবে নতুনদের সামনে না আসলে ভিডিওটাতে সাবস্ক্রাইব করে? যাই হোক, এটা ভুল ধারণা। আর ইউটিউব থেকে একটা ওয়ার্নিং এসেছে, সেটা হচ্ছে একটুখানি তাদের সিস্টেমের পরিবর্তনের কারণে ইউটিউবে ভিউজটা যোগ করতে, রিয়েল ভিউজটা যোগ করতে তাদের একটু ভিউটা একটু অসুবিধা হচ্ছে, একটু সময় লাগতেছে। এর জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা কাজ করে যাচ্ছে, এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনার প্রত্যেকটা ভিডিওতে যেটা ভিউ আসতেছে সেটা পরবর্তীতে যোগ করে দেওয়া হবে। এর জন্য এখন একটু ভিউটা কম দেখাচ্ছে, এতে কোনো প্রবলেম নাই। সকালবেলা অর্নিংটা দেখে আমি ফার্স্টে একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম, পরবর্তীটা দেখি যে এটা বেশি কিছু না, তারপর একটুখানি ভালো লেগেছে। যাই হোক, আর আমি যেহেতু একদিনে অনেক বেশি শর্টস আপলোড করি, কিছুটা আপস ডাউন হতে পারে, এটা কোনো বিষয় না। আজকে একটা ভিডিওতে ভিউ কম আসলে পরবর্তীতে ভিউ বেশি আসবে। মাংস রান্না নিয়ে আর কি বলবো, কিভাবে কি প্রসেসিং করলাম আপনারা তো দেখতে পারলেন। সব কিছু রেডি করে গতকালকে যেহেতু আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, এর জন্য আমি মাংসটা আর ভাজি করি নাই, তবে ভাজি করি নাই, তারপরেও কিন্তু অনেক বেশি মজা লেগেছে। এভাবে আমি পানি ছাড়া মশলার সঙ্গে প্রায় 30 মিনিটস কষিয়ে নিয়েছিলাম, চুলা রাসটা মিডিয়াম টু লো হাই হিটে রেখে। দেখেন এবার মাংস থেকে পানিটা বেরিয়ে আসছে। আমাদের মা দাদিরা নানিরা যেভাবে রান্না করে সেভাবে আমি মাংসটা রান্না করার ট্রাই করেছি, এভাবেও কিন্তু খেতে খারাপ লাগে না। অনেকে মনে করে ভাজি করে রান্না না করলে হয়তো খারাপ লাগবে, আমি কিন্তু অনেক সময় ম্যারিনেট করে রেখে, হাতে মেখে ম্যারিনেট করে রেখে একটুখানি গোটা মশলা আর পেঁয়াজ তেলের উপরে দিয়ে এভাবেও রান্না করি। যাই হোক, এভাবেও রান্না করা যায়। তারপরে আমি তো পোলাও রান্না করেছিলাম, পোলাওয়ের ভিডিওটা হয়তো আমার পিছনে চলে গিয়েছে। যাই হোক, কোনো বিষয় না। পোলাওটা আমি কিন্তু ঝরঝরা করে রান্না করেছিলাম। অনেকে পোলাও রান্নাতে দধি ব্যবহার করতে হয়, 1 মণ ঘি ব্যবহার করতে হয়, বাট আমি এভাবে প্লেন পোলাওটা রান্না করি সম্পূর্ণ সাদা তেল দিয়ে। আবার যদি ঘি ইউজ করি পোলাওয়ে তাহলে কিন্তু আমার হাজব্যান্ড প্লাস আমার বাচ্চা কেউই খেতে চায় না, তাদের কাছে কেমন যেন মনে করে যে অল্প করে খেলেই নাকি তাদের মুখটা হয়ে আসে। আমার ভাইয়া যখন আমার বাসায় বেড়াতে আসে তখন কিন্তু আমি তাকে এভাবে প্লেন পোলাও তৈরি করে দিতাম। এখন সে তেমন কিছু খেতে চায় না, তারপরেও আমি কিন্তু তাকে তৈরি করে দিতাম। কই, সে তো আমার বাসার পোলাও খেতে আমার হাতে অনেক বেশি পছন্দ করে। অনেকে পোলাও রান্না করতে গেলে 1 ঘন্টা ধরে ভাজি করে, আরও 1 কেজি টক দধি ইউজ করবে, 1 মণ ঘি ইউজ করবে। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, আর আপনি যদি রান্নাটাকে অতিরঞ্জিত করতে যান তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। যাই হোক, এভাবেও আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। দেন আমার মাংসটা এভাবে আমি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি হবে, এর জন্য আমি কড়াই থেকে মাংসটা ট্রান্সফার করে দিয়েছিলাম, সেখান থেকে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন আমার পোলাওটা কত বেশি ঝরঝরা হয়েছে। তবে ওর বাবা যদি বাসায় থাকতো তাহলে একটুখানি নরম করে রান্না করতে হতো, যেহেতু আমার বাবাটা দুইটাই পছন্দ করে তাই আমি একটু ঝরঝরা করে করেছিলাম। তারপর আমার বাবাকে দুপুরের খাবারটা রেডি করে দিলাম। ও এখন বিরিয়ানির পরিবর্তে আলাদা মাংস আলাদা পোলাও এটা খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু চ্যালেঞ্জটা ছিল বিরিয়ানির চ্যালেঞ্জ। তারপর বিকালবেলা আমি ফ্রিজে ফ্রোজেন রুটি ছিল, সামোসা শিটের মতো করা, হাফ ছেঁকা দিয়া, সেটা দিয়ে 2-1টা ফেটে গিয়েছে। আমার বাবাকে আমি যে মাংসটা রান্না করেছিলাম ওখান থেকে মাংস আর আলু উঠিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর একটুখানি সস দিয়ে শর্টে করে নিয়েছিলাম, একটুখানি
একটুখানি হচ্ছে গোলমরিচ টেলে নিয়েছিলাম, সেই গুঁড়াটা দিয়েছিলাম। দেওয়ার পরে দেখেন বিকালের জন্য কত সুন্দর চামচার মতো মাংসের চামচা বলতে পারেন, এভাবে ঝটপট একটা নাস্তা তৈরি করে নিলাম। এই নাস্তাটা বাইরে থেকে কিনে আনতে গেলে 80 থেকে 100 টাকা প্রয়োজন হতো, যেহেতু এটা মাংস সামোসা, এর থেকে বেশিও লাগতো। অনেকে আলসেমি করে বাচ্চাদের বাসায় খাবার তৈরি করে দিতে চায় না। আমার বাচ্চাকে তো পরপর 2 দিন আমি ফাঁকি দিয়েছি, আজ আর দিতে পারলাম না, কষ্ট করে হলো বিকালবেলা আমি খাবারটা রেডি করে দিলাম। আজকে ভিডিওটা অনেক বেশি লং হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি চেষ্টা করেছি ভয়েসটা সুন্দরভাবে দেওয়ার জন্য। আসলে একটা না এভাবে ভয়েস দেওয়াটা অনেক বেশি কষ্টের। তারপরে এখানে আমি সামোসাগুলো ভেজে তুলে নিয়েছি। প্রত্যেকটা সামোসা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে তার সস দিয়ে, আর এর সঙ্গে যদি থাকে একটু আদা এলাচ চা, তাহলে তো বেশ হয়েছিল খেতে। আমার বাবাটা ফার্স্টে বলেছিল যে এত ভাজা খাবে না ও। আমি বললাম 2-1টা যা পারো তাই খাও। যাই হোক, তারপরে এত বেশি মজা লেগেছে, অনেক মজা করে খেয়েছিল। তারপরে দুপুরে তো অনেক কষ্ট করে একটু ঝোল আলু খেয়েছিলাম, আমি যেহেতু মুরগিটা খাই না, এর জন্য রাতের বেলা চায়না বুদ্ধি কাজে লাগিয়ে রাতের বেলা যেহেতু সাদা ভাত রান্না করেছিলাম আমার নিজের জন্য, আর দুপুরেও গত দিনের একটু ভাত থেকে গিয়েছিল, সেই ভাতটা দিয়ে আমি একটু কষ্ট করে খেয়ে নিয়েছিলাম। আমি কিন্তু পোলাও খিচুড়ি এগুলো খুব বেশি পছন্দ করি না, তবে এদের সঙ্গে থাকতে থাকতে এখন খিচুড়িটা কিছুটা পছন্দ হয়ে গিয়েছে, বাট পোলাওটা আমি বাধ্য না হলে কখনো খাই না। তারপর রাতে নিজের জন্য একটি করে নিয়েছিলাম, ডাল ভর্তা করে নিয়েছিলাম। কিন্তু মজার বিষয় কি জানেন, ডাল ভর্তাটা আমি ভাত অর্ধেকটা হয়ে গেলে যখন একটুখানি মায়ের ছিল ভাতে, তখন একটা বাটিতে করে ডালটা ভাতের উপরে বসিয়ে দিয়েছিলাম। এর জন্য কিছু ডাল আসতো, কিছু ডাল এভাবে হয়েছে। আপনারাও পারেন আমার মতো এই চাঁদনা বুদ্ধিটা কাজে লাগিয়ে ঝটপট ডাল সিদ্ধ করতে, তাহলে আপনার গ্যাসও বাঁচবে, সময়ও বাঁচবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।